আসসালামু আলাইকুম। এর আগে মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলা ওগুলার উপর মোটামুটি 5টা তোমার লেকচার ছিল। আজকে রাসায়নিক বন্ধন শুরু করব। রাসায়নিক বন্ধন প্রথমে বন্ধন, প্রকারভেদ, প্রকৃতি এগুলা দিয়ে শুরু করব। এরপরে ফার্দার টপিকগুলো আলোচনা করব। সো শুরু করে দিই। বন্ধন তোমার মেইনলি দুই প্রকারের হয়ে থাকে। সেটা হলো একটা অন্তবন্ধন আর একটা আন্ত। সো এই অন্ত আর আন্ত কী জিনিস সেটা আগে দেখাই। অন্ত হইল তোমার একটা পরমাণুর নিজের মধ্যে, একটা মানে অণুর নিজের মধ্যে, যেমন NH3। এই অণু নিজের মধ্যে যেই বন্ধনটা ক্রিয়েট করছে, যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে বন্ধনটা এখানে গঠন করছে, এইগুলাকে বলে হলো অন্ত। আর সাপোজ দুইটা ডিফারেন্ট অণুর মধ্যে বন্ধন ক্রিয়েট হয়েছে, তখন আমরা তাকে বলবো আন্ত। দুইটা ডিফারেন্ট অণুর মধ্যে যখন বন্ধন ক্রিয়েট হয় তখন তাকে আমরা বলি আন্ত। যেমন তোমার ফ্লোরিন, এইখানে দেখো ফ্লোরিন ফ্লোরিন, এটা কি অন্তবন্ধন। এরা আবার ভ্যান্ডার ওয়ালস বল দ্বারা কানেক্ট থাকে। এই তো দেখো দুইটা ফ্লোরিন অণু, দুইটা ফ্লোরিন অণু কিসের মাধ্যমে কানেক্ট আছে? একটা আকর্ষণ বল, ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা কানেকশন আছে। সো এইটাকে আমরা বলি হলো আন্ত। এই তো এইটা হলো আন্ত। আর এই ফ্লোরিন ফ্লোরিনের মাঝে যেটা হইল সেটা হলো অন্ত। আই হোপ এই আন্ত আর অন্ত এই জিনিসটা ক্লিয়ার হইছে। সো এই অন্ত আণবিক যে আকর্ষণ বল সেটা 3 প্রকার। আয়নিক হয়ে থাকে, সমযোজী কোভ্যালেন্ট বা সমযোজী, আরেকটা হলো ধাতব। আরেক প্রকার আছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড তোমার অন্তও হয়ে থাকে, আন্তও হয়ে থাকে। সো মেইনলি হইল 3টা: আয়নিক, তারপরে সমযোজী, তারপরে ধাতব। আয়নিক, সমযোজী, ধাতব। তারপরে আন্তর মধ্যে আছে তোমার হাইড্রোজেন বন্ড আর ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল। হাইড্রোজেন বন্ড আর ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল এগুলো কি জিনিস সেগুলো দেখাবো নি। হাইড্রোজেন বন্ডের আলাদাই একটা তোমার টপিক আছে, সেটা পরে দেখব। আমাদের আজকে এই যে আয়নিক কোভ্যালেন্ট, এটা মেইন টপিক, আর ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল এটা মেইন টপিক। নিচের যে এইগুলা হাবিজাবি আপাতত লাগতেছে না, এগুলা যখন ভ্যান্ডার ওয়ালস আলাদা করে পড়াবো তখন লাগবে। সো আজকে মেইনলি এই 3টা নিয়ে, এই দুইটা আয়নিক আর কোভ্যালেন্ট, এই দুইটা নিয়ে আলোচনা করব। তো আয়নিক কারা বানাই সেটা দেখাই। আয়নিক আমরা জানি HCl, এটা একটা আয়নিক। তারপরে NaCl আয়নিক। দুইটা আয়ন মিলে বানাইতেছে আয়নিক। আর সমযোজী, সমযোজীগুলা ইলেকট্রন শেয়ার করে দুইজনের মাঝে। সো আয়নিকের কিছু বৈশিষ্ট্য দেখি। আয়নিকগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, কারণ আয়নিকগুলো হয় পাওয়ারফুল। এখানে একটা শক্তির ক্রম দিছি। আয়নিকটা তোমার সমযোজী থেকে পাওয়ারফুল হয়, সমযোজী ধাতব বন্ধন থেকে পাওয়ারফুল হয়। সো আয়নিকগুলো যেহেতু পাওয়ারফুল, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তারপর আয়নিকগুলো হলো অনুদ্দায়ী। আয়নিকগুলো হলো অনুদ্দায়ী মানে তোমার, এটা তোমার 9-10 ছিল ভালোভাবে। অনুদ্দায়ী, এটা তোমার কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প হয়। কিন্তু সমযোজীগুলা হইল উদ্দায়ী, এটা কঠিন থেকে একদম বাষ্প হয়ে যায়। তারপরে বলছে আয়নিক কঠিন বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবাহী। আয়নিকগুলা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী বন্ধন যেগুলার থাকে তারা বিদ্যুৎ পরিবহন নর্মালি করে না। তারপরে আয়নিক বিক্রিয়াগুলো তাড়াতাড়ি ঘটে, সমযোজী বিক্রিয়া অনেক স্লোলি ঘটে। আয়নিক যৌগগুলো গঠনের কিছু শর্ত আছে, যেমন ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। যেগুলো ধাতু হয় তাদের কিন্তু আয়নীকরণ শক্তি অনেক কম হয়। এই শর্ত 3টা অনেক ইম্পর্টেন্ট MCQ এর জন্য। তারপরে যারা অধাতু তাদের কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি হয়। ধাতু কি পর্যায় সারণীর বামের দিকে থাকে না, আর বামের দিকের এলিমেন্টগুলোর কিন্তু আয়নীকরণ শক্তি অনেক কম হয়ে থাকে। আর যারা অধাতু তারা অপেক্ষাকৃত ডানে থাকে, তাদের কিন্তু ইলেকট্রন আসক্তি অনেক বেশি থাকে। এগুলোর উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম কি, এর আয়নীকরণ শক্তি অনেক কম। আর ক্লোরিন, এর কিন্তু ইলেকট্রন আসক্তি অনেক বেশি। তারপরে পয়েন্ট দেখো, লাস্ট পয়েন্ট ইম্পর্টেন্ট, এদের যে ল্যাটিস শক্তি, এদের ল্যাটিস শক্তি অনেক বেশি হবে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই যে গঠিত যৌগ হইল NaCl, সোডিয়াম ক্লোরাইড, এর ল্যাটিস শক্তি অনেক বেশি হবে। আই হোপ এটা ক্লিয়ার। তারপর আরেকটা পয়েন্ট,
এটা খ নম্বরের জন্য বা তোমার রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক ডিজলভস লাইক, এটার অর্থ হইল পোলার দ্রাবক যারা আছে, পোলার দ্রাবকে পোলার যৌগ দ্রবীভূত হয়। ফর এক্সাম্পল তোমার HCl, এটা একটা পোলার দ্রাবক, এটা একটা পোলার দ্রাবক, কারণ এই ক্লোরিনে নেগেটিভ প্রান্ত ক্রিয়েট হয়, এইচ এর এখানে পজিটিভ প্রান্ত, হাইড্রোজেন পজিটিভ প্রান্ত ক্রিয়েট হয়, কারণ ক্লোরিন ইলেকট্রনটা টেনে নিতে চায়, এই কারণে নেগেটিভ পজিটিভ হয়। এটা একটা পোলার দ্রব। সো এই পোলার দ্রবটা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। যেমন অক্সিজেন, এই তো H2O, এটা কিন্তু একটা পোলার দ্রাবক। H2O একটা পোলার দ্রাবক। এই পোলার দ্রাবকে HClটা দ্রবীভূত হয়। HCl কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। অপোলার কারা? যেমন ইথানল, বেনজিন, এরা হলো অপোলার। সরি, ইথার বেনজিন দিলে এটা ক্লিয়ার হবে। ইথার বেনজিন, ইথার বেনজিন, এরা হইল অপোলার যৌগ, মানে এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। পোলার যৌগে এইরকম পোলারিটি ক্রিয়েট হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, কিন্তু এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক কম। পোলারিটি নিয়ে পরে আলোচনা আরও ডিটেইলে করব, বাট এদের মধ্যে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম, এই এর ভিতরে যেগুলো তোমার পরমাণু আছে, এই কারণে এরা অপোলার। অপোলারগুলা অপোলারে দ্রবীভূত হয়, আর পোলাররা পোলারে দ্রবীভূত হয়। সো এই জন্যই বলা হয়েছে লাইক ডিজলভস লাইক। এটা একটু বোঝার জিনিস আছে, আই হোপ বুঝাইতে পারছি। তারপরে দেখো সবচাইতে ইম্পর্টেন্ট টপিক, এখানে সবচাইতে বেশি আসে হলো বন্ধন সংখ্যা নির্ণয় করতে বলে। সমযোজী বন্ধন কয়টা আছে, আয়নিক বন্ধন কয়টা আছে, সন্নিবেশ সমযোজী কয়টা আছে, এগুলা নির্ণয় করতে বলে। সো এখানে দেখি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার স্ট্রাকচারটা আগাই। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ডাইমার, এই যৌগটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তিন পাশে তিনটা ক্লোরিন দিবা, এই চিত্র আগেও দেখাইছি। তারপরে অ্যালুমিনিয়াম আরেকটা দিবা, তিন পাশে তিনটা ক্লোরিন। এখন এই ক্লোরিনটা দেখো, অ্যালুমিনিয়ামের কি অষ্টক কিন্তু অপূর্ণ আছে। এই ক্লোরিন করে কি, তার মধ্যে যে ইলেকট্রন সেইটা ফ্রিলি দান করে দিবে অ্যালুমিনিয়ামকে, দিয়ে যে বন্ধনটা ক্রিয়েট করবে, এই যে বন্ধন, এটাকে বলা হয় সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী। এটা হলো সন্নিবেশ সমযোজী। এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামকে সন্নিবেশ সমযোজী দিবে। আর বাকি যে বন্ড, বাকি যে বন্ড, এই যে এই বন্ডগুলা, এই বন্ডগুলাকে বলি হলো সমযোজী বন্ড। এই বন্ডগুলো হলো সমযোজী বন্ড। আর যে অ্যালুমিনিয়াম ক্লোরিন, এই বন্ডটা হইল সন্নিবেশ সমযোজী, এটা হলো সন্নিবেশ সমযোজী। সো কোয়েশ্চেন আসবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমারে তোমার কয়টা বন্ড থাকে? তাহলে কি লিখবো? সন্নিবেশ সমযোজী, সমযোজী বন্ড 6টা, আর সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী হইল তোমার 2টা। তাহলে মোট বন্ড হইল 8টা, মোট 8টা। যদি বলো সমযোজী কয়টা? 6টা, সন্নিবেশ সমযোজী বললে 2টা। আই হোপ ক্লিয়ার। তারপরের উদাহরণ দেখি, NH3 আর বোরন ফ্লোরাইড, আর কি অ্যামোনিয়া আর বোরনের ফ্লোরাইড। সো এটা কি হয় দেখো, NH3 এইরকম। এখন নাইট্রোজেনের কিন্তু তোমার মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, আর বোরন ফ্লোরাইডের তোমার অষ্টক মানে অষ্টক তোমার মানে সংকোচন থাকে, এর কিন্তু ইলেকট্রনের চাহিদা আছে। তাহলে নাইট্রোজেন করবে কি, এই ইলেকট্রনটা বোরনকে দান করে দিবে ফ্রিলি, দান করে যে বন্ধন ক্রিয়েট করবে সেটা হলো সন্নিবেশ সমযোজী। মানে পুরাপুরি দান করে না, সন্নিবেশ সমযোজীর মাধ্যমে তারা কানেক্টেড থাকে। তাহলে এখানে দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা কি সমযোজী, আর এইখানে তিনটা সমযোজী, এখানে তিনটা সমযোজী, আর নাইট্রোজেন আর বোরন এখানে কি একটা সন্নিবেশ সমযোজী ক্রিয়েট হয়েছে। তাহলে মোট বন্ড হইল 7টা, মোট বন্ড হইল 7টা। আই হোপ ক্লিয়ার। সন্নিবেশ সমযোজী কখন হয়? আই হোপ ক্লিয়ার। তারপরে NH4OH, এটা কিভাবে গঠিত হয় দেখো, NH3, তারপরে একটা H+, তোমার এক্সট্রা চলে আসে। এই যে নাইট্রোজেন
নাইট্রোজেনের ইলেকট্রন আছে, একটা H প্লাস তোমার সন্নিবেশ সমযোজীর মাধ্যমে কানেক্টেড থাকে, আরেকটা OH মাইনাস। সো এই দুইটা মিলে তোমার আয়নিক বন্ড ক্রিয়েট করে, একটা সন্নিবেশ থাকে আর তিনটা তোমার সমযোজী থাকে। তাহলে লিখে দিই কয়টা বন্ড থাকতেছে। তাহলে তোমার সমযোজী তোমার কয়টা? সমযোজী কিন্তু তোমার চারটা কিভাবে? OH, OH এখানে কিন্তু একটা বন্ড আছে, তাহলে সমযোজী হইল এখানে চারটা, আয়নিক হইল একটা, আর সন্নিবেশ হইল একটা, তাহলে মোট বন্ড 6টা। আই হোপ ক্লিয়ার। এগুলো স্ট্রাকচার একটু দেখিও, তাহলেই পারবা, স্ট্রাকচারটা দেখলেই পারবা। তারপরে দেখো এই সাইডে একটা তোমার জটিল যৌগ দেওয়া আছে। সো জটিল যৌগ এগুলার কিন্তু বন্ধন সংখ্যা আরও বেশি আসে। বলবে যে এই জটিল যৌগ দিবে, বলবে যে বন্ধন সংখ্যা কয়টা, তারপরে এরকমও বলতে পারে যে সন্নিবেশ কয়টা, বা বলবে ফেরামের সাথে সায়ানাইড এটা কয়টা বন্ডের সাথে কানেক্টেড আছে। সো সেটা দেখি। সো জটিল যৌগগুলোকে এই যে লিগান্ডগুলা সন্নিবেশ সমযোজীর দ্বারা যুক্ত থাকে। দেখি কীভাবে যুক্ত থাকে। ফেরাম এইখানে 6টা তোমার সন্নিবেশ সমযোজী ক্রিয়েট হবে, 6 দিক থেকে সায়ানাইড তোমার যুক্ত হবে, 6 দিকে এইভাবে সায়ানাইড যুক্ত হবে। তাহলে সায়ানাইডের চার্জ কি? -1। এই সায়ানাইডগুলোর চার্জ হলো -1। ফেরামের চার্জ কি তাহলে? +2। আর তোমার এখানে পটাশিয়াম, চারটা পটাশিয়াম তোমার যুক্ত থাকবে হইল আয়নিক বন্ডের দ্বারা, যুক্ত থাকবে। তাহলে আয়নিক বন্ড কয়টা আছে? আয়নিক বন্ড তোমার 4টা। এখানে আয়নিক বন্ড 4টা। অ্যাটলিস্ট এটা তো ইজি আছে, আয়নিকগুলা বের করা ইজি। কিন্তু তারপরে দেখো সন্নিবেশ সমযোজীও বের করা ইজি। সন্নিবেশ সমযোজী লিগান্ড সংখ্যাই সন্নিবেশ সমযোজীর বন্ধন সংখ্যা। আর লাস্ট থাকে হইল সমযোজী বন্ধন। এখন দেখো এর মধ্যে কি সমযোজী বন্ধন আছে সেটা তোমার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু লিগান্ডের মধ্যে কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে লিগান্ডের মধ্যে। যেমন সায়ানাইডের মধ্যে কি 3টা বন্ড আছে, 3টা কি সমযোজী বন্ড আছে। তাহলে মোট লিগান্ড হইল 6টা, তাহলে 6 × 3, তাহলে সমযোজী বন্ড কয়টা আছে? 18টা। সমযোজী বন্ড 18টা, তাহলে মোট বন্ড হইল 18, 6, 24, 28টা, মোট বন্ড 28টা। তাহলে এটা চিত্র না আঁকায় কেমনে করব সেটা দেখাই। ফার্স্ট অফ অল দেখব যে কয়টা আয়নিক বন্ড আছে। এখানে যে এলিমেন্ট থাকবে তার সংখ্যায় নর্মালি আয়নিক বন্ড রিপ্রেজেন্ট করবে। তারপরে তোমার ফেরাম কিন্তু 6টা সায়ানাইডের সাথে যুক্ত আছে, তাহলে এটা তোমার সন্নিবেশ সমযোজী নির্দেশ করবে। আর যখন তুমি সমযোজী বের করবা দেখবা যে লিগান্ডের মধ্যে কয়টা বন্ড আছে, তাকে লিগান্ড সংখ্যা দ্বারা গুণ করে দিবা, তাহলেই কিন্তু তোমার আলটিমেটলি চলে আসতেছে। আই হোপ এটা ক্লিয়ার। এভাবে তুমি ইজিলি এটা সলভ করতে পারবা, কারণ এমসিকিউ তোমার হয়তো অত বেশি জায়গা থাকবে না, এই কারণে এইভাবে তুমি করিও। তারপরে দেখো NH4Cl, এটাও কিন্তু সেম আগেরটার মতোই, হুবহু আগেরটার মতোই হবে, মানে এইটা NH4OH এর মতোই, জাস্ট OH এর জায়গায় Cl থাকবে। তো এটা দেখাই দিই। একটা H প্লাস আর সাথে Cl, তাহলে এখানে তোমার সমযোজী হইল 3টা। তারপরে তোমার সন্নিবেশ সমযোজী একটা, আর ক্লোরিনটা কি একটা আয়নিকের সাথে যুক্ত আছে, আয়নিক একটা। তাহলে অ্যান্সার হইল তোমার 5। আই হোপ এটা ক্লিয়ার। এগুলা বন্ধন সংখ্যা নির্ণয় করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউ অনেক বেশি আসে।
এগুলা আরেকবার দেখিও, আরেকবার নিজে করার ট্রাই করিও। তারপরে দেখো টেট্রা অ্যামিন কপার 2, টেট্রা অ্যামিন কপার 2, এটার সংকেত হইল এরকম টেট্রা অ্যামিন। টেট্রা অ্যামিন মানে কি? অ্যামিন হলো NH3, টেট্রা মানে 4টা আছে, আর কপার 2 মানে হইল কপারের যোজনী 2। তাহলে টেট্রা অ্যামিন কপার, টেট্রা অ্যামিন কপারের সংকেত হইল এটা। সো এখানে আমরা এখন বন্ড সংখ্যা বের করব, টেট্রা অ্যামিন কপারের আমরা বন্ড সংখ্যা তোমার বের করব। এখানে চার্জ হইল তাহলে 2+, তাহলে এর বন্ড সংখ্যা বের করি। তো কপার এখানে লিগান্ডকে NH3 লিগান্ড, NH3 লিগান্ড চারদিক থেকে সন্নিবেশ সমযোজী ক্রিয়েট করবে। তাহলে বলছি কি সন্নিবেশ সমযোজী, এটা শর্টকাটে দেখো সন্নিবেশ সমযোজী তাহলে 4টা, সন্নিবেশ সমযোজী 4টা। আমি বলছিলাম যদি চিত্র নাও আঁকাও তাও বলতে পারবা, এখানে যে 4টা আছে এটাই সন্নিবেশ সমযোজী তোমার নির্দেশ করে। তারপরে দেখো NH3, NH3-র মধ্যে সমযোজী আছে, কয়টা সমযোজী আছে? NH3-র মধ্যে 3টা, তাহলে মোট NH3 আছে 4টা, তাহলে মোট আছে 12টা, তাহলে মোট বন্ড 16টা। এভাবে তুমি MCQ শর্টকাটে করতে পারো, চিত্র আঁকাইলে একটু টাইম লাগবে, সো এটা রিকমেন্ডেড না। আর এখানে 2+, যদি এর সাথে ধরো যে এইভাবে যুক্ত থাকতে পারে আরও যৌগ, সেক্ষেত্রে আয়নিক হবে, আয়নিক যুক্ত থাকবে। তাহলে এই বন্ধন সংখ্যা আমার ক্লিয়ার। এখন কয়েকটা কোয়েশ্চেন সলভ করে দিই, চলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার দিছে। আমি কি বলছিলাম সমযোজী হইল তোমার 6টা, সন্নিবেশ সমযোজী 2টা, সমযোজী 6টা, সন্নিবেশ সমযোজী হলো 2টা, তাহলে আনসার কি? সি। স্ট্রাকচারও দেখাইছি, সিগমা পাই, এটা একটু পরে দেখবো সিগমা পাই। তারপরে NH4Cl, এখানে কি আছে? NH4 প্লাস আর Cl মাইনাস, তাহলে এখানে আয়নিক বন্ড আছে। তারপরে তোমার সমযোজী বন্ডও আছে, NH3 সমযোজী বন্ড আছে, এটাও কারেক্ট। তারপরে সন্নিবেশ সমযোজীও আছে H+, তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো ডি। তারপরে বলছে আয়নিক বন্ধন গঠিত হয় কিভাবে? ধাতু অধাতুর মাধ্যমে, ঠিক আছে। তারপরে ইলেকট্রন আসক্তির পার্থক্য খুব বেশি হতে হয়, এটাও কিন্তু ঠিক আছে। অধাতুর ইলেকট্রন আসক্তি অনেক কম হয়, সরি অনেক বেশি হয়, আর ধাতুর ইলেকট্রন আসক্তি অনেক কম হয়, এদের পার্থক্যটা কিন্তু অনেক বেশি হয়। তারপরে বলছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, হ্যাঁ ইলেকট্রন আদান প্রদান হয়ে থাকে, তাহলে অ্যান্সার হইল সবগুলা, অপশন ডি। তারপরে এখানে কি দিছে? পটাশিয়াম ক্লোরাইড, এর মধ্যে কি বন্ড আছে? পটাশিয়াম ক্লোরাইড, এটা কি? পটাশিয়াম হলো ধাতু, ক্লোরিন হইল অধাতু, তাহলে আয়নিক বন্ধন। তারপরে কোয়েশ্চেনে বলছে নিচের কোন যৌগটা আয়নিক বন্ধন গঠন করে? এখানে দেখো কার্বন CH4, মিথেন, মিথেন কিন্তু সমযোজী বন্ড ক্রিয়েট করে, কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন, এটা কিন্তু সমযোজী, তাহলে অপশন এ হবে না। ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে দেখো ক্যালসিয়াম হইল ধাতু, ক্লোরিন হইল অধাতু, তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। এইটা কিন্তু হাইড্রোজেন আয়োডাইড, এটাও কিন্তু সমযোজী, এটাও কিন্তু সমযোজী। H2 এটা বিশুদ্ধ সমযোজী, তাহলে এটাও হবে না। তারপরে দেখো হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন কি জিনিস? হাইড্রোনিয়াম আয়ন হইল H2 এর সাথে, এই যে পানি, পানির সাথে একটা হাইড্রোজেন H+, এটা যুক্ত থাকে, এটা হলো হাইড্রোনিয়াম, এর সংকেত হইল H3O+, এটা সংকেত। সো এটা কিভাবে গঠিত হয় সেটা দেখো, এই যে অক্সিজেনের এক্সট্রা ইলেকট্রন আছে সেটা সন্নিবেশ সমযোজীর দ্বারা যুক্ত থাকে, ওই তো NH4+, ওই রকমই আর কি এটা। তাহলে এখানে দেখো সমযোজী বন্ড আছে আর একটা, 2টা সমযোজী বন্ড, একটা সন্নিবেশ বন্ড আছে, তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। তারপর বলছে কোন ধরনের বন্ধনের শক্তি মাত্রা সবচেয়ে বেশি হয়? আয়নিক বন্ধনের শক্তি মাত্রা সবচেয়ে বেশি হয়, তারপরে কি হয়? সমযোজীর, সমযোজীর পর ধাতব, ধাতবের পর হাইড্রোজেন বন্ড, তাহলে অ্যান্সার হইল এ। তারপরে বলছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, সমযোজী যৌগ, কারণ কি? কারণ হইল ইলেকট্রন শেয়ার করে, সমযোজী বন্ড কি করে? ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে, এটা ঠিক আছে। তারপরে পোলার আয়নের মাধ্যমে সমযোজী বৈশিষ্ট্যের উদ্ভব হয়,
এখন পোলার আয়ন কি? পোলার আয়ন এখনও দেখবো না, যখন ফাজানের নীতি দেখব তখন এটা ক্লিয়ার হবে যে পোলার আয়ন হয় কি হয় না। সো এইখানে পোলার আয়ন গঠন করে না। পোলার আয়ন হইল, যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বলছে যৌগটি দুটি অধাতু সমন্বয়, ক্লোরিনও অধাতু, কার্বনও অধাতু, তাহলে অপশন ডি কারেক্ট, অপশন সি। তারপরে বলছে NH4Cl, এটা করাই দিছি। এখানে কি কি বন্ড থাকে? আয়নিক থাকে, সমযোজীয় থাকে, সন্নিবেশও থাকে, তাহলে অ্যান্সার হইল সবগুলাই। তারপরে এই তো এইখানে কি কি বন্ড আছে? এখানে একটা জটিল যৌগ দিছে, জটিল যৌগে কি কি বন্ড থাকে? এখানে বলছে কপার আর H2O। দেখো H2O কি একটা লিগান্ড না? লিগান্ড আর ধাতু, লিগান্ড আর ধাতু কিসের সাথে যুক্ত থাকে? সন্নিবেশের সাথে যুক্ত থাকে। এটা ইজি ছিল, সন্নিবেশ। যদি বলতো NH3 এর মধ্যে বললে হয়তো সমযোজী, বা H2 এর মধ্যে কি আছে? সমযোজী। কিন্তু কপার আর লিগান্ড, কপার আর NH3 এর মধ্যে কি আছে? সন্নিবেশ সমযোজী। কপার আর H2O এটাও একটা লিগান্ড, এদের মধ্যে কি আছে? সন্নিবেশ সমযোজী। তারপর বলছে নিচের কোন যৌগটাতে আয়নিক, সমযোজী, সন্নিবেশ সবগুলাই আছে? লাস্টে থেকে শুরু করি। এখানে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডে কি আছে? অনলি আয়নিক, 3 প্রকার নাই। তারপর অপশন সিতে দেখো, অপশন সিতে কি দিছে? এখানে পটাশিয়াম আর ফেরাম, এখানে আয়নিকের সাথে যুক্ত আছে। আর ক্লোরিন আর ফেরাম, ক্লোরিন আর ফেরাম কি? লিগান্ড। ক্লোরিন হলো লিগান্ড, ফেরাম হলো ধাতু, তাহলে কি কিসের সাথে যুক্ত থাকবে? সন্নিবেশের সাথে যুক্ত থাকবে। কিন্তু দেখো লিগান্ড জাস্ট ক্লোরিন, এর মধ্যে কিন্তু আর কিছু যুক্ত নাই, তার মানে এখানে কোনো সমযোজী নাই, অপশন সিও ভুল। তারপরে NH3, NH3 কি? সবগুলোই সমযোজী, তাহলে এটাও ভুল। PH4Cl কিন্তু NH4Cl এর মতোই স্ট্রাকচার দিবে, তাহলে এখানে 3টা তোমার থাকবে, স্ট্রাকচারটা হবে এরকম, 3টা হাইড্রোজেন, তারপরে একটা হাইড্রোজেন এক্সট্রা করে আসবে, সেটা কি? সন্নিবেশের সাথে যুক্ত হবে, আর একটা ক্লোরিন, তাহলে অপশন এ কারেক্ট। তারপরে বলছে এখানে একটা যৌগ দিচ্ছে, জটিল যৌগ, বলছে সন্নিবেশ সমযোজী বন্ধনের সংখ্যা কত? সন্নিবেশ সমযোজী বন্ধন, এটা লিগান্ড সংখ্যা। সন্নিবেশ সমযোজী বললে এটা লিগান্ড সংখ্যা, তাহলে লিগান্ড সংখ্যা 4, তাহলে অ্যান্সার হলো সি। তাহলে আমাদের এই টপিকটা শেষ। এরপরে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হইল তোমার পাই বন্ড আর সিগমা বন্ড। সো এটার সাথে যেহেতু রিলেটেড তাই এখনই পড়ে নিব। তো এখানে 2টা বন্ড আছে, সিগমা বন্ড আর পাই বন্ড। এই সিগমা বন্ড আর পাই বন্ড কই থেকে আসলো? এটা সমযোজী বন্ড থেকে আসে। সমযোজী বন্ড, এখানে অধিক্রমণ যখন হয় অরবিটালগুলার, যখন 2টা অরবিটাল অ্যাড হয় সহজ ভাষায়, তখন এই সিগমা আর পাই বন্ড ক্রিয়েট হয়। পাই বন্ড তোমার ক্রিয়েট হয়, সিগমা বন্ড তোমার ক্রিয়েট হয় সামনাসামনি অধিক্রমণ, সামনাসামনি অ্যাড হবে, সামনি অধিক্রমণের মাধ্যমে, সামনাসামনি। যেমন দুইটা এস অরবিটাল এইভাবে সামনাসামনি অ্যাড হয়েছে, ওই তো সামনাসামনি সংঘর্ষ হয় না, ওই রকম সামনাসামনি অ্যাড হয়েছে, এইটা সিগমা বন্ড ক্রিয়েট করে। তারপরে একটা ধরো যে এস অরবিটাল, আর একটা তোমার পি অরবিটাল, এইভাবে সামনাসামনি তোমার অধিক্রমণ ঘটছে, এটাও একটা তোমার সিগমা বন্ড। তারপরে ধরো যে পি অরবিটাল দুইটা পি অরবিটাল এইভাবে যুক্ত হয়েছে, অধিক্রমণ করছে, তাহলে এটা হলো সিগমা বন্ড। সো এরা সিগমা বন্ড কারণ এরা সামনাসামনি অধিক্রমণ করে। সো সামনাসামনি অধিক্রমণ করলে এরা অধিক্রমণ করে। তাহলে দেখো এই যে দুইটা পি অরবিটাল, এদের সাইজ কিন্তু বড় হয়, এই কারণে এদের শক্তি মাত্রাও বড় হয়, এদের অধিক্রমণ বেশি হয়, এই কারণে একটা ক্রম দিয়ে রাখছি। তারপরে পি আর এস, এদের অধিক্রমণ, তারপরে এস এদের অধিক্রমণ সবচাইতে কম হয়, এই কারণে শক্তিও কম হয়। তারপরে দেখো পাই বন্ড কি? পাই বন্ড হয় 2টা অরবিটাল পাশাপাশি 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 অধিক্রমণের মাধ্যমে। কেমনে হয় দেখো,
এটা একটা ধরো যে পি অরবিটাল, এটাও একটা পি অরবিটাল। এরা দুইজন কি আছে পাশাপাশি, এরা কি সামনাসামনি আছে না, এরা পাশাপাশি আছে। সামনাসামনি এরা তো সিগমাতে থাকে, কিন্তু পায়ে তোমার পাশাপাশি অধিক্রমণ ঘটে, মানে এই যে ইলেকট্রনগুলা পাশাপাশি তোমার অধিক্রমণ করবে। তাহলে দেখো এই ইলেকট্রন এই বন্ডটা তোমার দুর্বল হবে না, কেননা এরা পাশাপাশি আছে, এই কারণে এরা দুর্বল। কিন্তু কিন্তু সিগমাতে কি হয় সামনাসামনি, এই কারণে এরা অনেক বেশি পাওয়ারফুল হয়। কিন্তু পাই বন্ড অনেক দুর্বল হয় কারণ এরা পাশাপাশি অতিক্রমণ করছে। আর পাই বন্ড কিন্তু এস অরবিটালে অংশ নেয় না, এস অরবিটালগুলো কিন্তু পাই বন্ডে অংশ নেয় না, কারণ এস অরবিটাল একভাবেই অতিক্রমণ করতে পারে সামনাসামনি। আই হোপ ক্লিয়ার। তারপরে দেখো সিগমা এবং পাই বন্ডের মধ্যে পার্থক্য। সিগমা বন্ড কি হয় সামনাসামনি অধিক্রমণ ঘটে, পাই বন্ড তোমার পাশাপাশি অধিক্রমণ ঘটে। তারপরে সিগমা বন্ড তোমার সংকরিত অরবিটালে হয়, বিশুদ্ধ অরবিটালে হয়। সিগমা মনে রাখবা সংকরিত অরবিটালে হয়, কিন্তু পাই বন্ড তোমার অসংকরিত অরবিটালে হয়। সিগমাতে তোমার মুক্ত আবর্তন সম্ভব, এটা মুখস্থ রাখো, মুক্ত আবর্তন সম্ভব, কিন্তু পাই বন্ডে মুক্ত আবর্তন সম্ভব নয়। তারপরে সিগমা বন্ড হয়, ধরো যে দুইটা পরমাণু তোমার বন্ড গঠন করবে, সাপোজ কার্বন কার্বন। সো এরা যখন বন্ধন গঠন করবে, ফার্স্ট যে বন্ধন সেইটা হলো সিগমা বন্ড। সর্বপ্রথম সিগমা বন্ড তারা গঠন করবে, তারপরে যদি বন্ড ক্রিয়েট করে তাহলে সেটা হবে পাই। তাহলে প্রথমে একটা সিগমা ক্রিয়েট হবে, তারপরে যদি আরেকটা বন্ড ক্রিয়েট করে সেটা হবে পাই। তারপরে ধরো যে আরও বন্ড ক্রিয়েট করতে চাইলো তিনটা, তাহলে প্রথম বন্ড অলওয়েজ সিগমা, তারপরের দুইটা বন্ড হইল পাই। আই হোপ ক্লিয়ার। তাহলে একটা পরমাণুতে ম্যাক্স একটা সিগমা বন্ড ক্রিয়েট হবে, একটা পরমাণুতে কিন্তু একটাই সিগমা বন্ড ক্রিয়েট হবে। কিন্তু পাই বন্ড ক্রিয়েট হইলে পাই বন্ড কিন্তু একা একা ক্রিয়েট হবে না, প্রথমে একটা সিগমা বন্ড ক্রিয়েট হতে হবে, তারপরে ম্যাক্সিমাম দুইটা পাই বন্ড ক্রিয়েট হতে পারে। তারপরে পাই বন্ড তোমার দুর্বল, সিগমা বন্ড শক্তিশালী। আই হোপ এটা ক্লিয়ার। জাস্ট এই ইম্পর্টেন্ট কথা মাথায় রাখো যে ফার্স্ট বন্ড দুইটা পরমাণু প্রথমে সিগমা ক্রিয়েট করবে এবং জাস্ট একটাই করবে। তারপরে দেখো পাই বন্ড আর সিগমা বন্ডের সংখ্যা, পাই বন্ড আর সিগমা বন্ডের সংখ্যা। প্রথমে তোমার কিছু ইজি এলিমেন্ট দেখাই, দেখাই। দেখো এইখানে CH4 কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। তাহলে প্রথমে যে বন্ডটা ক্রিয়েট করছে সেটাকে কি আমরা বলি, সিগমা বলি না? প্রথম যে বন্ড সেটা সিগমা বন্ড, দুইটা পরমাণুর মধ্যে প্রথম যে বন্ড ক্রিয়েট করে তাহলে সিগমা বন্ড, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এটা একটা সিগমা। তাহলে এর মোট সিগমা বন্ড কয়টা, চারটা সিগমা বন্ড। তারপরে দেখো CH2 ডাবল বন্ড CH2, এখানে দেখো দুইটা কার্বন ডাবল বন্ড ক্রিয়েট করছে, তারপরে হাইড্রোজেন ক্রিয়েট করছে, মানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। এই যে ডাবল বন্ড, তাহলে ফার্স্ট যে বন্ডটা তাহলে সেটা কি ক্রিয়েট করবে, সিগমা ক্রিয়েট করবে না? প্রথমে একটা সিগমা ক্রিয়েট করবে, তারপর এই যে আরেকটা বন্ড এক্সট্রা ক্রিয়েট হয়েছে, সিগমা ক্রিয়েট করবে, তারপর আরেকটা যে বন্ড ক্রিয়েট হয়েছে সেটা হবে কি পাই বন্ড। আর হাইড্রোজেনের সাথে কি সবগুলা তোমার সিগমার সাথে যুক্ত আছে। তাহলে মোট সিগমা কয়টা, পাঁচটা সিগমা, একটা পাই। আরো উদাহরণ দেখি। এই যৌগটাতে দেখো প্রথমে কি ক্রিয়েট করছে, দুইটা কার্বন ট্রিপল বন্ডে আছে যুক্ত, এই কার্বনে এক হাতে হাইড্রোজেন, এই কার্বনের তিনটা হাইড্রোজেন। আগে স্ট্রাকচারটা লেখো। তাহলে দেখো এইখানে একটা প্রথমে সিগমা ক্রিয়েট করবে, এখানে একটা তোমার সিগমা ক্রিয়েট করবে, আর তারপরে যেগুলা বন্ড ক্রিয়েট করবে সেটা হইলো পাই, তারপরে দুইটা পাই বন্ড ক্রিয়েট করবে। অলওয়েজ যখন দুইটা পরমাণু যুক্ত হবে প্রথমে একটা সিগমা ক্রিয়েট করে, তারপরে পাই ক্রিয়েট করে। তাহলে দেখো এই যৌগতে মোট কয়টা বন্ড আছে সিগমা, এটা একটা সিগমা বন্ড,
এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট কয়টা হচ্ছে? মোট হচ্ছে 6টা। তাহলে সিগমা বন্ড কয়টা? 6টা। 6টা তোমার সিগমা, 6টা সিগমা। আর পাই বন্ড কয়টা? 2টা পাই বন্ড। আই হোপ ক্লিয়ার। আরও কয়েকটা উদাহরণ দেখি। CH3 CN। সো কার্বন আর নাইট্রোজেন মিলে ট্রিপল বন্ড ক্রিয়েট করে। কার্বন আর নাইট্রোজেন মিলে ট্রিপল বন্ড ক্রিয়েট করে। এখানে কার্বন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। এখন দেখো, তোমার কমন সেন্স যে এখানে কার্বন কার্বন যেহেতু এক বন্ড, তাহলে নাইট্রোজেনের সাথে অফকোর্স 3টা বন্ড ক্রিয়েট করবে। অফকোর্স 3টা বন্ড ক্রিয়েট করবে। তাহলে ফার্স্ট বন্ডটা হইলো তোমার সিগমা। আমি সিগমাকে বারবার পাই লিখতেছি, সরি। ফার্স্ট বন্ডটা হইলো সিগমা, তারপরে হইলো 2টা পাই বন্ড ক্রিয়েট হবে। তাহলে মোট সিগমা বন্ড কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে সিগমা বন্ড হলো মোট এইখানে 5টা সিগমা, 2টা পাই। আই হোপ এই উদাহরণগুলো বারবার করানোর ফলে তোমার মধ্যে যাতে ক্রিয়েট হয়ে গেছে কিভাবে সিগমা পাই ক্রিয়েট হচ্ছে। চলো আরও কয়েকটা দেখি। এগুলো অনেক বেশি আসে তো তাই দেখাচ্ছি। সাপোজ এই যৌগটা দেখো, এই যৌগটা দেখো, এই যৌগতে কি হয়েছে? এইখানে ডাবল বন্ড ক্রিয়েট করছে, এখানেও ডাবল বন্ড ক্রিয়েট করছে। এখন তুমি কি এটা এক্সপ্যান্ড না করে বলে দিতে পারবা কয়টা যৌগ এখানে, কয়টা বন্ড ক্রিয়েট হচ্ছে? ফার্স্ট অফ অল পাই বন্ড আমরা কাউন্ট করি। পাই বন্ড কয়টা? এখানে একটা, এখানে একটা। পাই বন্ড কয়টা হবে তাহলে? 2টা, 2টা পাই বন্ড। তারপরে দেখো, তারপরে দেখো তোমার সিগমা কয়টা আছে? এই কার্বন, এই কার্বনের সাথে একটা সিগমা, একটা সিগমা, একটা সিগমা, তাহলে কার্বন কার্বনের মধ্যে 3টা সিগমা আছে। আর এখানে হাইড্রোজেন 2টা, তাহলে কার্বন কার্বনের মধ্যে 3টা সিগমা আছে। হাইড্রোজেন এখানে 2টা আছে, তাহলে এখানে 2টা সিগমা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা সিগমা, এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা সিগমা, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা সিগমা। তাহলে মোট সিগমা কয়টা? মোট সিগমা হইল 5 6 7 9টা। মোট সিগমা হলো 9টা। তুমি সেফটির জন্য আসলে এক্সপ্যান্ড করবা, সেফটির জন্য এক্সপ্যান্ড করাই বেটার। যদি তোমার নিজের মধ্যে ডাউট থাকে তাহলে সেফটির জন্য এক্সপ্যান্ড করে বের করবা। এখানে এটা সিগমা 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা সিগমা। পাই কয়টা? 1 2, 2টা পাই। আই হোপ এতগুলা উদাহরণ করার পর তোমার ক্লিয়ার হয়ে গেছে সিগমা কয়টা, পাই কিভাবে, সিগমা কয়টা, পাই কয়টা, এগুলা হয়তো বা পারবা। তোমার অর্গানিক কেমিস্ট্রিতেও এটা অনেক বেশি আসে। তাহলে এখানে কয়েকটা আমি দিছি, বেনজিন, ন্যাপথলিন, অ্যানথ্রাসিন। অর্গানিক কেমিস্ট্রিতে পারবা। বিশেষ করে এই ন্যাপথলিন থেকে অনেক বেশি MCQ আসে, যে ন্যাপথলিনে কয়টা সিগমা কয়টা পাই। প্রথমে বেনজিনের করি। বেনজিনের সংকেত কি? 6টা কার্বন একান্তর দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধনের সাথে যুক্ত থাকবে, সাথে একটা করে হাইড্রোজেন থাকবে, সাথে একটা করে হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে তোমার পাই বন্ড কয়টা দেখো তো? পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, 3টা পাই বন্ড, 3টা পাই বন্ড। সিগমা বন্ড কয়টা? এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা, সিগমা, তাহলে কার্বন কার্বন 6টা সিগমা বন্ড আছে। আর হাইড্রোজেনের সাথে 6টা সিগমা আছে, তাহলে মোট 12টা সিগমা আছে। তারপরে ন্যাপথলিন দেখি। ন্যাপথলিন হইল 2টা বেনজিন বলয়, 2টা বেনজিন বলয়। তাহলে 2টা বেনজিন বলয় আঁকাই ফেলি, 2টা বেনজিন বলয় আঁকাই ফেলি। তারপরে একান্তর দ্বিবন্ধন দিতে হবে, একান্তর দ্বিবন্ধন দিতে হবে। তারপরে হাইড্রোজেন বসাইতে হবে, যেগুলার আর কি হাত ফাঁক আছে। আবার 5টা দিয়ে ফেলিও না কিন্তু, যেগুলোর হাত ফাঁক আছে শুধু সেগুলার দিবা।
দেখো, ঠিকভাবেই দিছি আই গেস। তো দেখো এখানে আমরা সিগমা আর পাই গণনা করি। তাহলে এখানে পাই বন্ড কয়টা? এখানে একটা পাই বন্ড পাবো, একটা আরেকটা পাবো, তিনটা এখানে, 4 5। তাহলে এখানে 5টা পাই বন্ড আছে, এখানে 5টা পাই বন্ড আছে। আর তাহলে সিগমা কয়টা আছে সেটা গুনি। 1 2, এখানে গুনতে আসলে টাইম যাবে। কার্বন কার্বনের আগে গুনবো, কার্বন কার্বন, এখানে 6টা, 7 8 9 10 11। 11 প্লাস হাইড্রোজেনের সাথে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 11 প্লাস 8, 19টা তোমার সিগমা বন্ড আছে। আই হোপ এই পাই বন্ড আর সিগমা বন্ড ক্লিয়ার। আই হোপ এই পাই বন্ড সিগমা বন্ড ক্লিয়ার। এই ন্যাপথলিন অনেক ইম্পর্টেন্ট। অ্যান্থ্রাসিন তুমি নিজে করিও, অ্যান্থ্রাসিন তুমি নিজে করিও। আই হোপ এটা বুঝাইতে পারছি। তাহলে আসো দেখি এমসিকিউ কি বলছে। পাই বন্ড গঠিত হয় কিভাবে? দুইটা পি অরবিটালের মাধ্যমে পাই বন্ড ক্রিয়েট হয়, এটা ঠিক আছে। তারপরে বলছে অসংকরিত অরবিটালের অতিক্রমণে। আমি কি বলছি? পাই বন্ড অনলি সংকরিত অরবিটালে হয়। তোমার সিগমা সংকরিত হতে হয়, সংকরিত অসংকরিত দুইটাতেই হয়, কিন্তু পাই বন্ড অনলি অসংকরিত, অসংকরিত। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। তারপর বলছে 1 বিউটিন 3 আইন। অর্গানিক কেমিস্ট্রি পড়লে তোমার এই যে বন্ধনগুলো, এই যে অর্গানিক যৌগ যেগুলো আছে সেগুলোর নামকরণ, গাঠনিক সংকেত এগুলো লিখতে পারবা। 1 বিউটিন 3 আইন। তাহলে বিউটিন, আগে বিউটিনে তোমার 4টা কার্বন থাকে, 3 আইন, 1 বিউটিন 3 আইন। তাহলে 3 নাম্বার যে কার্বন, সেখানে তোমার এখানে আসলে নামকরণই ভুল করছে, যারা কোশ্চেন বানাইছে তারা নামকরণই ভুল করছে। নাইস, ওয়াও, কোশ্চেন কর্তার উপর স্যালুট। আসলে এরকম যৌগ আসলে এক্সিস্টই করে না। 1 বিউটিন 3 আইন, এটাকে বিউটিন 1 বললেই তো হইতো। তাহলে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না, এই কার্বনে তোমার 2টা হাইড্রোজেন থাকবে, 2টা হাইড্রোজেন থাকবে, আর লাস্টের কার্বনে 3টা হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে তোমার সিগমা বন্ড আছে 2টা। সিগমা বন্ড কয়টা আছে? 2টা। এখানে সিগমা বন্ড, সরি পাই বন্ড আছে 2টা, পাই বন্ড আছে তোমার 2টা। তাহলে এখানে কি কোশ্চেন বলছে? সিগমা ও পাই বন্ড সংখ্যা বের করো। তাহলে এখানে দেখো পাই বন্ড 5টা হওয়া পসিবল না, 3টা হওয়া পসিবল না, 2টা। তাহলে অপশন সি, অপশন সি কারেক্ট। ওয়াও, ওয়াও, এরা অপশন বি লিয়ে রাখছে, হাসি লাগতেছে। এখানে তো তোমার আর মানে ক্রিয়েট হওয়ার তো সুযোগই নাই, পাই বন্ড তো আর ক্রিয়েট হওয়ার সুযোগই নাই। এরা যে কিভাবে বানাইলো। তারপরে দেখি সিগমা ও পাই বন্ড মূলত কি ধরনের বন্ধন? এইটা হইলো তোমার সমযোজী বন্ধন, এইটা তোমার সমযোজী বন্ধন। তারপরে দেখো এখানে একটা যৌগ দিচ্ছে, এই যৌগতে কয়টা সিগমা কয়টা পাই আছে। এই যৌগটা আগে লিখি, CH2। তাহলে কার্বন, তার হাতে 2টা হাইড্রোজেন, ডাবল বন্ড, তারপরে আরেকটা হাইড্রোজেন, তারপরে কার্বন, তোমার 2টা হাইড্রোজেন আছে, তারপরে আরেকটা কার্বন, অক্সিজেন আছে। অক্সিজেন কি? অক্সিজেন তোমার ডাবল বন্ডের সাথে ক্রিয়েট থাকে। তাহলে এখানে দেখো সিগমা কি কোথায় কোথায় আছে। এখানে একটা সিগমা আছে, সরি এখানে একটা পাই আছে, এখানে একটা পাই আছে। তাহলে পাই বন্ড কয়টা? 2টা পাই বন্ড। আর সিগমা বন্ড কয়টা? সিগমা বন্ড হইল 1 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে সিগমা বন্ড তোমার 10টা, পাই বন্ড 2টা। অ্যান্সার হইল ডি, অ্যান্সার হইল তোমার ডি। লাস্ট কোশ্চেন বলছে রাসায়নিক বন্ধন কি? ন্যাপথলিন অণুতে কয়টি ও কি কি বন্ধন থাকে তুমি এটা দেখাই দিও, কয়টা কি কি, সিগমা কয়টা, পাই কয়টা, সেটা দেখাই দিছি। তো ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং শেষ। আসলে এখন মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করি।
প্রথম কোশ্চেন কি বলছে, দুইটা পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে কোন বন্ধন গঠন হয়? আমরা জানি সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার ঘটে, অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রনটা তাদের মধ্যে আদান প্রদান হয়ে থাকে। তাহলে এটার অ্যান্সার হলো কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট বা সমযোজী। তারপর বলছে সমবায় বন্ধনে ইলেকট্রনগুলির জন্য কার সর্বাধিক আকর্ষণ আছে? এর অর্থ হলো কার ইলেকট্রন আসক্তি বেশি, কার ইলেকট্রন আসক্তি বেশি। এখানে 4টা এলিমেন্ট দিছে, পড়ো। জার্মেনিয়াম, সেলেনিয়াম, ব্রোমিন, আর্সেনিক। তো এই 4টাই কিন্তু তোমার পর্যায় সারণী মুখস্থ থাকলে দেখবা 4টাই কিন্তু চতুর্থ পর্যায়ে আছে। আমি তোমার লিখে দিই, চতুর্থ পর্যায়ে আছে 4টাই কিন্তু। জার্মেনিয়াম, জার্মেনিয়াম কোন গ্রুপ? গ্রুপ 14। কার্বন, কার্বন হলো দ্বিতীয় পর্যায়, কার্বন। তারপরে সিলিকন তৃতীয় পর্যায়, সিলিকনের নিচে আছে জার্মেনিয়াম চতুর্থ পর্যায়। তারপরে গ্রুপ 15, গ্রুপ 15-র এখানে আছে আর্সেনিক। তারপরে গ্রুপ 16, গ্রুপ 16-র এখানে আছে হইলো তোমার সেলেনিয়াম। গ্রুপ 17 এখানে আছে হলো ব্রোমিন। তাহলে গ্রুপ 17-র যে ব্রোমিন সেটা সবচাইতে বেশি ডানে আছে, এর আকার ছোট, তাহলে ইলেকট্রন আসক্তি আর বেশি। তাহলে অ্যান্সার কি হবে? ব্রোমিন। অ্যান্সারটা হবে তোমার ব্রোমিন। তারপর পরের কোশ্চেন দেখো, কপার আর, এখানে একটা জটিল যৌগ দিছে, সেখানে বলছে কপার আর NH3-এর মধ্যে কোন ধরনের বন্ধন আছে? সো ধাতু আর লিগান্ডের মধ্যে কোন বন্ধন থাকে? সন্নিবেশ। তারপরে বলছে কোন বন্ধন দ্বারা দুইটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে? দুইটা হাইড্রোজেন অ্যাটম তোমার সমযোজী বন্ধনের সাথে যুক্ত থাকে, মানে কোভ্যালেন্ট বন্ড। তারপরে বলছে কত তাপমাত্রায় তুতে সাদা সাদা অনার্দ্র কপার সালফেটে রূপান্তরিত হয়? অর্থাৎ তুতে কি থাকে? কপার সালফেট, সাথে 5 অণু পানি থাকে না, এটা থাকে, এটা হলো তুতে। এখন তুমি যদি তাপ দাও, তাপ দিলে তোমার কপার সালফেট হয়। এখন এখানে বলছে তাপমাত্রাটা কত, এটা মুখস্থ, 260 ডিগ্রি সেলসিয়াস, 260 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলছে কোনটার ক্যালাস ঘনক আকৃতির? যেটা 9-10-এই দেখছো যে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস হইল ঘনক আকৃতির। তারপরে কোশ্চেন দেখো, বলছে যে আয়নিক যৌগসমূহের বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক নয়? কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী, কঠিন অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না, দ্রবণে করে আর গলিত অবস্থায় করে, দ্রবণে আর গলিত অবস্থায় করে। এটা দ্রবণে আর, সরি এইখানে আমি শুরুতে একটা ভুল করে দিছি, ওই জন্য আবার ফিরলাম। দ্রবণে অথবা দ্রবীভূত অবস্থায়, গলিত অবস্থায়, দ্রবণে অথবা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। তারপরে দেখো, তাহলে এ নাম্বারই অ্যান্সার তোমার, কোনটা সঠিক নয় চাইছে। তারপর বলছে কোনটা রাসায়নিক বন্ধনের প্রকারভেদ নয়? সন্নিবেশ আয়নিক বন্ধন, ভাই এটা তো প্রথমেই বাদ, এটাই প্রকারভেদ না, তাহলে এটাই অ্যান্সার। মেডিকেল কোশ্চেনে এরকমই ঝামেলা যে নয় দেওয়া থাকে, তাই একটু মানে কনফিউজ করে দেয়। সমযোজী এক্সিস্ট করে, সন্নিবেশ সমযোজী করে, আয়নিক করে, তাহলে তিনটার একটা হবে না। অ্যান্সার হলো এ। সমযোজী যৌগ সম্বন্ধে নিচের কোনটা সঠিক নয়? সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী, এটা সঠিক নয়, এটা কিন্তু সঠিক নয়, তাহলে অ্যান্সার হইল এ। তারপর বলছে একটা যৌগের গলনাঙ্ক 10 ডিগ্রি, যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়, এটা কোন ধরনের বন্ধন? পানি কি একটা পোলার যৌগ না? পোলার। আর আয়নিক যৌগ কি পোলার দ্রাবকে দ্রবীভূত হয় আয়নিক যৌগগুলা, তাহলে এটা কি হবে অ্যান্সার? সমযোজী, সমযোজী, কারণ সমযোজীগুলা জৈব দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, বা পোলার দ্রাবকে দ্রবীভূত হয় না, অপোলারে দ্রবীভূত হয়। ওই পয়েন্টগুলোর একটাই ছিল। আয়নিক যৌগের জন্য কোনটা সঠিক নয়? স্ফটিক সমূহ ভঙ্গুর। তারপরে বলছে বিক্রিয়ার গতি মন্থর। আয়নিক যৌগ কি বিক্রিয়ার গতি অনেক বেশি, তাহলে অপশন বি ইনকারেক্ট। তারপরে বলছে নিচের কোনটা সমযোজী যৌগের ধর্ম নয়? সমযোজী যৌগগুলার গলনাঙ্ক অনেক কম, তাহলে এটা ধর্ম ঠিক আছে। এরা উদ্দায়ী, এটাও ঠিক আছে। পোলার দ্রাবকে অদ্রবণীয়, এটাও ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ পরিবাহী এটা কিন্তু ধর্ম নয়, অ্যান্সার হইল ডি। তারপরে বেনজিনে কয়টা পাই বন্ড আছে? চিত্র আঁকাই দিছি, 3টা পাই বন্ড থাকে, এটা এমনিও বোঝা যায়,
কারণ বেনজিনে তোমার ডাবল বন্ড থাকে তিনটা। ডাবল বন্ড তিনটা থাকা মানে কি, পাই বন্ড তিনটা থাকবে। তারপরে বলছে নিচের কোন যৌগটিতে সঞ্চরণ অক্ষম পাই বন্ড, সঞ্চরণ অক্ষম পাই ইলেকট্রন আছে। সো সঞ্চরণে অক্ষম, এখানে অপশন এ কি, অপশন এতে কি বলছে, ইথিন। অপশন এতে ইথিন দিছে। তারপরে অপশন বিতে কি দিছে, ইথেন দিছে। ইথেনে দেখো, ইথেনে কিন্তু একটা পাই বন্ড নাই। ইথেনে তোমার সবগুলো কিন্তু সিগমা, কারণ এখানে কোনো ডাবল বন্ড নাই অপশন বিতে। তাহলে অ্যান্সার হইল অপশন বি, এখানে তোমার পাই বন্ড নাই। তারপরে নিচের কোনটা, তারপরে প্রশ্নের নিচের কোনটি সন্নিবেশ গঠন করে না, সন্নিবেশ বন্ধন গঠন করে না। H2 আমরা দেখছি সন্নিবেশ বন্ধন গঠন করে। H2O কি করে, হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। তাহলে এটা কি সন্নিবেশের মাধ্যমেই তো গঠন করে। NH3 আমরা করতে দেখছি, NH3ও আমরা করতে দেখছি, NH4 প্লাস BCl3 বোরন ক্লোরাইড, এটাও কিন্তু করে, এটাও কিন্তু করে, কিন্তু কার্বন টেট্রা ক্লোরাইড এটা কিন্তু করে না, এটা কিন্তু করে না। ওই তো BF3-র মতো, এই কারণে এটা করে সন্নিবেশ। কিন্তু অপশন ডি কার্বন টেট্রা ক্লোরাইড এটা করে না, কারণ এর চাহিদাই নাই, আর ইলেকট্রন এনাফ আছে। তারপরে হাইড্রোনিয়াম আয়নে কোনটা থাকে, আগেই দেখছি সন্নিবেশ আর সমযোজী। কোনটা সবচাইতে দুর্বল, কোন বন্ড সবচাইতে দুর্বল, দেখো আয়নিক পাওয়ারফুল, তারপরে সমযোজী, আয়নিক পাওয়ারফুল তারপরে সমযোজী। আর সমযোজী আর সন্নিবেশ বন্ধন এই দুইটাও তো সমযোজী আর কি, সন্নিবেশকে কি বলি, সন্নিবেশ সমযোজী, দুইটাই পাওয়ারফুল। তারপরে হলো ধাতব, ধাতব হলো উইকেস্ট। তারপরে অপশন কোশ্চেন, সরি রিপিট হয়েছে আই গেস, সরি আনফর্চুনেটলি রিপিট হয়েছে। তারপরে দেখো এখানে বলছে মোট কয়টা বন্ধন আছে, একটা জটিল যৌগ দিছে, এই জটিল যৌগ দিয়ে বলছে মোট কয়টা বন্ধন আছে। তাহলে এটা আমরা মুখে মুখে করি। আয়নিক বন্ধন এখানে কয়টা আছে, ক্লোরিন দুইটা, আয়নিক বন্ধনের সাথে যুক্ত থাকে দুইটা। তারপরে এখানে লিগান্ড আছে কয়টা, চারটা, সন্নিবেশ চারটা। তারপরে তোমার সমযোজী কয়টা, NH3 এর মধ্যে তিনটা সমযোজী আছে, চারটা আছে, চারটা চার দ্বারা গুণ দিব, চারটা NH3 আছে, তাহলে 12, 12 তাহলে যোগ করলে কত আসে, 18, অ্যান্সার হলো 18। তারপরে PH4 প্লাস আয়নে কয়টা ইলেকট্রন থাকে, PH4 প্লাস আয়নে কয়টা ইলেকট্রন থাকে। তোমার ফসফরাসে কয়টা ইলেকট্রন থাকে, ফসফরাসে তোমার 15টা ইলেকট্রন থাকে। আর H3 হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেনে তোমার তিনটা করে ইলেকট্রন থাকে, তাহলে মোট 18টা ইলেকট্রন থাকে। আর একটা H প্লাসে তো তোমার কোনো ইলেকট্রন থাকে না, তাহলে অ্যান্সার হইলো তোমার সি। তারপরে এখানে একটা যৌগ দিছে, বলছে সিগমা পাই সংখ্যা বের করতে। তাহলে এই যৌগটা আমরা এক্সপান্ড করে লিখি, CH2 ডাবল বন্ড CH, ও এটা তো আগেও ছিল 10-2, এটা আগেও ছিল। বেনজিনে সিগমা কয়টা, এটা করাইছি, তুতেতে পানি থাকে 5টা। তারপরে কপার সালফেট যুগে কত প্রকার বন্ধন থাকে, এটাও এখানে তোমার কপার সালফেটে এখানে আসলে তোমার 4 প্রকার বন্ধন থাকে, কপার সালফেটে তোমার 4 প্রকার বন্ধন থাকে, এটা মুখস্থ রাখো, এটা যদি স্ট্রাকচার দেখাই তখন দেখাবো। তারপরে কোনটাতে সমযোজী বন্ধন অনুপস্থিত, অপশন ডি, এখানে সমযোজী বন্ধন তোমার অনুপস্থিত, কারণ এইটা তোমার কি ক্রিয়েট করে, আয়নিক বন্ধন ক্রিয়েট করে। HBr হাইড্রোজেন ব্রোমাইড, এটা তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। হাইড্রোজেন সালফাইড এটাও সমযোজী। বেরিলিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ফ্লোরাইড এটার মধ্যে পার্থক্য মানে
কনফিউশন ক্রিয়েট হইতে পারে, কিন্তু বেরিলিয়াম ক্লোরাইড সমযোজী বানায় না, কারণ এর মধ্যে পোলার আয়ন ঘটে, ফাজানের নীতি আছে, ওটা পরে পরে দেখব। তবে নিজের কোনটা সবচাইতে শক্তিশালী? পাই, সিগমা, হাইড্রোজেন বন্ড, ভ্যান্ডারওয়ালস। সো হাইড্রোজেন বন্ড আর ভ্যান্ডারওয়ালস হবে না, এইগুলো উইক। পাই আর সিগমার মধ্যে সিগমা। তারপরে নিচের কোনটাতে সিগমা বন্ড আছে? প্রথম যৌগ কি দিছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে তোমার সিগমা বন্ড আছে, কারণ ডাবল বন্ড আছে। অপশন এ কারেক্ট। তারপরে C2H2 তে সিগমা আর পাই বন্ধনের অনুপাত কত? সিগমা আর পাই বন্ধনের অনুপাত চাইছে, তাহলে আঁকাই ফেলি। এখানে তোমার পাই বন্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, আর সিগমা বন্ড আছে দুইটা, তাহলে অ্যান্সার হইল সি, 3:2। তারপরে একটা মৌল এ এর বহিঃস্তরের ইলেকট্রনীয় কাঠামো নিম্নরূপ: A2O, A2O। এখানে এ যৌগটা কি? এ যৌগটা দেখো, ইলেকট্রন বিন্যাস দেখো, এটা পটাশিয়াম, এটা হলো পটাশিয়াম, আর এখানে অক্সিজেন দিছে K2O। সো এটা কিভাবে যুক্ত থাকে? একটা ধাতু একটা অধাতু এখানে আয়নিকের মাধ্যমে যুক্ত থাকে। তারপরে বলছে কোন অরবিটালের অধিক্রমণের ফলে C2H4 যোগে পাই বন্ড গঠিত হয়? এখানে দেখো কার্বন, কোন অরবিটাল বলছে? কার্বন, দুইটা কার্বন কি করে? পাশাপাশি যোগ হবে। পাশাপাশি দুইটা অরবিটালের অধিক্রমণের মাধ্যমে পাই বন্ড ক্রিয়েট হয়, আর সামনাসামনির মাধ্যমে সিগমা বন্ড ক্রিয়েট হয়। তাহলে এখানে দেখি পাই বন্ড কিসের মাধ্যমে? sp2 এটা হবে না, তোমার এখানে হবে 2pz হবে, এটা জেড অর, এটা pz। অ্যান্সার হইল সি। সবচাইতে দুর্বল কোনটা? সিগমা পাই হাইড্রোজেন আয়নিক। আয়নিক তো হবে না, এটা সবচেয়ে পাওয়ারফুল। সিগমা পাই তারপরে পাওয়ারফুল, সবচেয়ে দুর্বল হলো হাইড্রোজেন। তারপরে এইটা অ্যান্সার আমরা জানি, অপশনে। অ্যামোনিয়াতে কয়টা সিগমা ইলেকট্রন আছে? অ্যামোনিয়াতে কয়টা সিগমা ইলেকট্রন আছে? সো অ্যামোনিয়াতে সিগমা বন্ড কয়টা আছে? সিগমা বন্ড আছে 3টা। তাহলে একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? একটা বন্ডে 2টাই করে ইলেকট্রন থাকে, তাহলে মোট সিগমা ইলেকট্রন আছে 6টা। অনেকগুলো করাই দিছি, তারপরে এগুলো সবগুলো রিপিট হবে মোটামুটি, তাই আর করাই দিতেছি না।